তুমিও কি ক্লাস 9-এ পড়ো? বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক করতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই একটা ভিডিও দেখার পর আই গ্যারান্টি ইউ বৃত্তের ক্ষেত্রফলের আর কোনো অঙ্ক তোমাদের সমস্যা করবে না। আজকের এই ভিডিওটাই আমি শুধু সমাধান দেব না, অঙ্ক শেখাবো না, অঙ্কের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত প্রতিটি সূত্র তোমাদের কাছে খুব ইজিলি ব্যাখ্যা করব। আজকের এই ভিডিওটা ইউটিউবের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত। এই ভিডিওটা পুরোটা দেখো এবং বৃত্তের ক্ষেত্রফলকে তোমার নখদর্পণে করে ফেলো। চলো ভিডিওটা শুরু করি। ফার্স্ট, বৃত্তের ক্ষেত্রফলের জানার আগে আমাদের বৃত্তের ক্ষেত্রফল কি, তার মূল যে মেন যে কনসেপ্ট সেটা আমরা বুঝবো, যে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আসে, ক্ষেত্রফল জিনিসটা কি। ঠিক আছে, তো ক্ষেত্রফল কি? কোনো বৃত্তের সীমারেখা বা পরিধি দ্বারা আবদ্ধ সমতল ক্ষেত্রের মোট যে পরিমাণ সেটাকেই বলি ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক পাশের দূরত্বকে আমরা কি বলি? বলি বৃত্তের ব্যাসার্ধ, যাকে ডোনেট করি ছোট হাতের আর দিয়ে। এবং এই আর কে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে যে বৃত্তাকার রেখা আঁকা হয় সীমারেখা, সেইটাকে বলি পরিধি, যাকে আমরা লিখি 2πr। এবং এই পরিধিকে কেন্দ্র করে যতটা তল আমাদের অবস্থিত, এই পুরো তলটাকে আমরা বলি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। যতটা জায়গা জুড়ে এটি রয়েছে সেটাকেই বলি ক্ষেত্রফল। তো আমি যে ছবিটি এঁকেছি দেখো, এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রকে যদি আমি ও দিয়ে ডিনোট করি, তাহলে ব্যাসার্ধ আমাদের আর, এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ আমাদের ব্যাস হয় 2r। ব্যাসার্ধ আমাদের আর, ব্যাস আমাদের 2r, যাকে ইংলিশে স্মল ডি দিয়ে লিখি, ডি ফর ডায়ামিটার। পরিধি 2πr। আমাদের এই চ্যাপ্টারের মেন যে ফর্মুলা সেটা যেটা বৃত্তের ক্ষেত্রফল যেটা বোঝালাম, তার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরা ভিডিওটা জাস্ট ফর এন্টারটেনমেন্টের জন্য দেখো না, অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রতিটা ফর্মুলা, এটা তো জাস্ট শুরু হলো, এর সাথে আরো অনেক ফর্মুলা রয়েছে, প্রতিটা ফর্মুলা খাতায় নোট ডাউন করো। আজ আমি তোমাদের ফর্মুলার কনসেপ্টও শেখাবো, তার সাথে সাথে তোমাদের কোষে দেখি চ্যাপ্টার 18-এর ইম্পর্টেন্ট ম্যাথসগুলো করিয়ে দেবো। ঠিক আছে, এইটা তোমাদের সাজেশন ভিডিও ধরতে পারো, প্লাস তোমাদের বৃত্তের ক্ষেত্রফলের যা তোমাদের সমস্যা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যে পাই আর স্কোয়ার লিখি, সেক্ষেত্রে পায়ের মান কি ধরি? পায়ের মান আমাদের 22/7 বা 3.14, যদি দশমিকে বলি তো 3.14। ঠিক আছে, নেক্সট আমাদের রয়েছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত এবং বলয়ের ক্ষেত্রফল। ফার্স্ট আমরা অর্ধবৃত্ত জানি। অর্ধবৃত্ত কি? অর্থাৎ কোনো বৃত্তাকার কোনো বৃত্তকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই, তাহলে এক পাশের অংশকে আমরা বলি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের পরিসীমা কি হয়? দেখো, এক্ষেত্রে পরিসীমা হয় এই ব্যাস থাকে আর এক পাশের বৃত্তচাপ থাকে। আমাদের ব্যাস হচ্ছে 2r আর পুরো বৃত্তচাপটা হচ্ছে 2πr পরিধি, তাহলে হাফটা হবে πr। তো আমাদের অর্ধবৃত্তের পরিধি বা পরিসীমা হচ্ছে πr প্লাস 2r। খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, অর্ধবৃত্তের পরিধি। এবং এর সাথে রয়েছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানলাম, যে পাই আর স্কোয়ার। তো অর্ধবৃত্ত অর্থাৎ হাফ, অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটাও হাফ হয়ে যাবে। সেক্ষেত্রে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে আমাদের? হাফ পাই আর স্কোয়ার। বর্গ একক, অবশ্যই কি এককগুলো মনে রাখবে। যদি সেমি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বর্গ সেমি, মিটার থাকলে হবে বর্গ মিটার। যেটা থাকবে বর্গ সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, এই অনুসারে আমাদের এককগুলো বসবে। এবং পরিসীমার ক্ষেত্রে যেটা একক থাকবে, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, সেই এককটাই বসবে। এটা গেল না অর্ধবৃত্ত। ঠিক আছে, এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে যেইগুলো আসে এই বলয় থেকে। ঠিক আছে, বলয়ের ক্ষেত্রে কি হয়? বলয়ের ক্ষেত্রে দেখো, বলয়ের ক্ষেত্রে আমাদের দুটো বৃত্ত থাকে। ঠিক আছে, একটা থাকে আমাদের ইনার সার্কেল, যাকে অন্তবৃত্ত বলি, আর একটা হচ্ছে পরিবৃত্ত। এই দুটো বৃত্ত থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আমরা পাবো দুটো ব্যাসার্ধ। একটা ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, যাকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করি, আর একটা বাইরের বৃত্তের ব্যাসার্ধ,
যাকে আমরা ডিনোট করি বড় হাতের আর বা ক্যাপিটাল আর দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের পরিধি কি হয়? আমাদের ছোট যে বৃত্ত, ছোট বৃত্তের পরিধি কি হয় আমাদের 2πr। ছোট বৃত্তের পরিধি হবে 2πr এবং আমাদের যে বাইরের বড় বৃত্ত তার পরিধি কত হবে? 2πR। যদি আমরা পরিধির পার্থক্য নির্ণয় করি তাহলে কি হবে? পরিধির পার্থক্য হবে 2πr মাইনাস 2πr। এক্ষেত্রে কমন কে আছে? 2π। তো 2π কমন নিলে আমাদের পড়ে থাকবে r মাইনাস r। এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধির সম্পর্ক বলয়ের ক্ষেত্রে। আর বলয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের কি সম্পর্ক হবে? বৃত্তের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি আসবে? বড় বৃত্তের ক্ষেত্রে আসবে আমাদের পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রে আসবে বলয়ের ক্ষেত্রফল পাই স্মল আর স্কোয়ার। এক্ষেত্রে কমন দেখো পাই কমন, তো পাই কমন নিলে আমাদের পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এত বর্গ একক। এই হচ্ছে আমাদের বলয়ের ক্ষেত্রফল। বলয়ের ক্ষেত্রফল অর্থাৎ দুটো বৃত্তের মাঝের যে অংশটা, এই অংশটা এটার ক্ষেত্রফল। আমরা যখন অঙ্ক করবো চ্যাপ্টারে দেখবি এরকম অনেক অঙ্ক আছে বলয়ের ক্ষেত্রফল থেকে। ঠিক আছে, নেক্সট চলো আমাদের নেক্সট যে খুব ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেটা হচ্ছে বৃত্তকলা আর তার ক্ষেত্রফল, সেক্টর অ্যান্ড ইটস এরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের আমাদের জানি যে পুরো বৃত্তটা আমাদের কত ডিগ্রি হয়? আমাদের পুরো একটা বৃত্ত হয় 360 ডিগ্রি। 360 ডিগ্রি হয় আমাদের একটা বৃত্তের মান। ঠিক আছে, তার মধ্যে যদি আমরা কোনো একটা কোণ কেটে নিই, তোমাদের সামনে যে ছবিটা দেওয়া রয়েছে দেখো, এই ছবিতে আমরা একটা কোণ কেটে নিয়েছি। পুরো বৃত্তটা যদি আমাদের 360 ডিগ্রি হয়, এই কোণটা ধরি 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি কোণ আমরা একটা কেটে নিই, তাহলে এই 90 ডিগ্রি যে বৃত্ত চাপ কেটে নিয়েছি, তখন আমরা সেই বৃত্ত চাপের ক্ষেত্রফল নির্ণয় করব। এই বৃত্ত চাপের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে সেটা দেখব। সেক্ষেত্রে আমাদের বৃত্ত চাপের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সিম্পল একটা ফর্মুলা আছে। এই বৃত্ত চাপটা কত ডিগ্রি কোণে কাটা হয়েছে সেই ডিগ্রিটা আমাদের জানতে হবে। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আমি এখানে ছবিতে 90 ডিগ্রি দেখিয়েছি, তাই তবে 90 ডিগ্রি দিয়ে দেখাবো। 90 ডিগ্রির জায়গায় তোমার যদি কোণটা যা করছো 30 ডিগ্রি 40 ডিগ্রি হয়, যদি থিটা হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কি হবে? সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হবে থিটা বাই 360 ডিগ্রি, যেহেতু মোট 360 ডিগ্রি কোণ। আর আমি কোণটা যেটা কেটেছি সেটা হচ্ছে থিটা, তো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু ক্ষেত্রফলের যে ফর্মুলা পাই আর স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের বৃত্ত চাপ বা বৃত্ত কলার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। এটা গেল ক্ষেত্রফল। এবার যদি বলে এই বৃত্তচাপের পরিধি কত বা পরিসীমা কত, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেম ফর্মুলা থাকবে। আমাদের পরিধির যে ফর্মুলা থাকে, পরিধির ফর্মুলা কি থাকে? দেখো, বৃত্তচাপের ক্ষেত্রে পরিধির ফর্মুলা থাকে 2πr প্লাস 2r। এটা থাকে, এর সাথে যে মানে বৃত্তচাপটা কাটছি থিটা, তো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু 2πr প্লাস 2r, এটা হচ্ছে বৃত্তচাপের বা বৃত্তকলার পরিধি। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খাতায় অবশ্যই নোট ডাউন করো। চলো নেক্সট যে ফর্মুলা রয়েছে, আমরা দেখো এখানে বর্গক্ষেত্র, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত, অর্থাৎ যদি কোনো একটা বৃত্ত বর্গক্ষেত্রের ভেতরে অবস্থিত হয় এবং সেম সেম বর্গক্ষেত্রের বাইরে যদি কোনো বৃত্ত অবস্থিত হয়, অর্থাৎ যদি কোনো বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত হয় বা পরিবৃত্ত হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো সেটারই ফর্মুলা শিখবো। চলো, দেখো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, যদি বর্গক্ষেত্র তোমার সামনে যে বর্গক্ষেত্রটা আঁকা রয়েছে দেখো, যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিই, যে এ একক বা এ সেমি, এই যে ছবিটা এঁকেছি দেখো, আমি যদি বর্গক্ষেত্রের বাহু বরাবর বৃত্তের আমি একটা ব্যাস আঁকি, তবে এই ব্যাসের যে মানটা এটা বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান, দেখতেই পাচ্ছ। অর্থাৎ বর্গক্ষেত্রের
বাহু এ সমানই বৃত্তের ব্যাস, অর্থাৎ 2r, বা আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ সমান a/2, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু বাই 2। তো বর্গক্ষেত্রের বাহুকে যদি আমি হাফ করি তাহলে আমি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। আমি ব্যাসার্ধ পেয়ে যাই, সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ। সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা আমাদের পাই আর স্কোয়ার। তা আর আমাদের কত ছিল? আমাদের আর ছিল a/2, অর্থাৎ পাই, আর এর জায়গায় বসাবো a/2 এর স্কোয়ার, অর্থাৎ পাই a স্কোয়ার বাই 4। আমরা এইভাবে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বর্গক্ষেত্রে পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রে দেখো, পরিবৃত্তের ক্ষেত্রে যে বর্গক্ষেত্রটা রয়েছে, বর্গক্ষেত্রে যদি আমি কর্ণ অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রে যে কর্ণটা, এইটাই দেখো বৃত্তের কেন্দ্রগামী গেছে, অর্থাৎ এটাই বৃত্তের ব্যাস। পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রে যেটা বর্গক্ষেত্রের কর্ণ হবে সেটাই হবে বৃত্তের ব্যাস। বর্গক্ষেত্রে যেটা কর্ণ হবে সেটাই হবে বৃত্তের ব্যাস। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? তাহলে আমাদের কর্ণের ফর্মুলা জানতে হবে। বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু √2। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বর্গক্ষেত্রের বাহু ইন্টু √2, এটা হচ্ছে কর্ণ। বাহু ইন্টু √2 করে আমরা বর্গক্ষেত্রের কর্ণ বার করতে পারবো, এবং সেই কর্ণ আর বৃত্তের ব্যাস সমান হবে। অর্থাৎ আমি যদি কর্ণকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে, এই বাহু আমার a হয় তাহলে a√2/2 বা a/√2, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আমরা এখান থেকে পাই আর স্কোয়ার করবো। যদি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, আর এর জায়গায় মান বসাবো। আর এর জায়গায় মান বসালে পাই ইন্টু আর এর মান হচ্ছে a/√2 এর হোল স্কোয়ার। তো a/√2 এর স্কোয়ার করলে পাই ইন্টু a স্কোয়ার বাই 2। আমরা এইভাবে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। নেক্সট দেখো, নেক্সট আমাদের যে টপিক রয়েছে, আমাদের নেক্সট টপিক রয়েছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের মান। ঠিক আছে, আমরা এখানে কি কি জিনিস পড়বো সেটাও একটু বলে দিই। আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্ত পড়বো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্ত পড়বো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অন্তর্বৃত্ত পরিবৃত্ত পড়বো। তো এই জিনিসগুলো পড়বো। এক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারি? আমাদের মেন নির্ণয় করতে হবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা যদি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করা খুব ইজি। একটাই ফর্মুলা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের, বৃত্তের ক্ষেত্রফলের, পাই আর স্কোয়ার। ওটা তো আর চেঞ্জ হবে না। তো দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ফর্মুলা দেখবো, ঠিক আছে? আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত অর্থাৎ এইভাবে ভেতরের বৃত্তটা, যেটা তিনটে দেওয়ালকে টাচ করে থাকবে এইভাবে। এবার তিনটে দেওয়ালকে টাচ করে থাকবে, আর পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে তিনটে বিন্দুকে টাচ করে থাকবে। ছবিটা একটু বেঁকে গেছে, তো দেখে নিস তোরা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বাহু যদি এ হয় এবং উচ্চতা এইচ হয়, ঠিক আছে, ওই যে উচ্চতা দেওয়া থাকে, এটা খুব ভালো। যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়। যদি উচ্চতা না দেওয়া থাকে, যদি শুধু বাহুটা দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজ মানে আমরা জানি কি, যে ত্রিভুজের তিনটে বাহুই কি, তিনটে বাহুই আমাদের সমান। অর্থাৎ যদি এই বাহুটার মান এ হয়, তো তিনটে বাহুই কত হবে? এ করে হবে, তাই না? উচ্চতা কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এইচ, উচ্চতা হয় এইচ সমান √3/2 ইন্টু বাহু। এটা আমরা আগে ত্রিভুজের চ্যাপ্টারে পড়েছি। আমার চ্যানেলে ভিডিও আছে, তোরা চাইলে ত্রিভুজের চ্যাপ্টারের ভিডিওতে দেখে আসতে পারিস। সেখানে আমি খুব ভালো করে বুঝিয়েছি কিভাবে উচ্চতা নির্ণয় করতে হয়। তো এই ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম √3/2 ইন্টু বাহু। যেটা আমাদের অন্তর্বৃত্ত হবে না, সমবাহু ত্রিভুজ যেটা অন্তর্বৃত্ত, যেটা ভিতরে বৃত্ত থাকবে, সেই অন্তর্বৃত্তটা না উচ্চতার 1/3 অংশ হবে। অর্থাৎ আমাদের যা উচ্চতা হবে, এই উচ্চতাটা
এই উচ্চতার 3/1 ভাগ, 3/1 ভাগ হবে বৃত্তের ব্যাসার্ধ। বোঝাতে পারলাম? বৃত্তের ব্যাসার্ধ কি হবে? অন্তর্বৃত্তের ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ সমান 1/3 গুণিত সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, অবশ্যই খাতায় নোট ডাউন কর। ঠিক আছে? ফর্মুলার জন্য একটা আলাদা খাতা করবি যেখানে শুধু ফর্মুলাগুলো লিখে রাখবে তোমরা। এটা গেল তোমার অন্তর্বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধ জেনে যায়, অর্থাৎ আমি আর এর মান জেনে যাই, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো পাই আর স্কয়ার করে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, 1/3 গুণিত সমবাহু ত্রিভুজের উচ্চতা। পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরিবৃত্তের ক্ষেত্রে আমাদের উচ্চতা দরকার, কিন্তু পরিবৃত্তে যে বাইরের যে বৃত্ত, সেক্ষেত্রে হবে আমাদের ব্যাসার্ধ হবে উচ্চতার 2/3 অংশ। আমাদের উচ্চতা যা হবে, আমাদের ব্যাসার্ধ হবে উচ্চতার 2/3 অংশ। 2/3 গুণিত উচ্চতা, উচ্চতার 2/3 অংশ। আর সমান 2h/3, ঠিক আছে, বা a/√3। এটা একটা শর্টকাট, ক্ষেত্রফল অনুপাতের একটা শর্টকাট। ঠিক আছে? যদি আমরা অন্তর্বৃত্তকে স্মল আর দিয়ে প্রকাশ করি এবং পরিবৃত্তকে বড় হাতের আর দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে, একটু আগেও বলছিলাম। তো যদি আমাদের হচ্ছে শর্টকাট হচ্ছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:1, শর্টকাট অনুপাত 2:1 হয়। ঠিক আছে? ব্যাসার্ধের অনুপাত হয়, আর ক্ষেত্রফলের অনুপাত হয় 4:1। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় শর্ট কোশ্চেন প্রায়ই আসে। তো সেই শর্ট কোশ্চেনের জন্য এটা অবশ্যই জেনে রাখা দরকার যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত হবে 2:1, এবং পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে 4:1, অর্থাৎ এদের স্কোয়ার, আর কিছুই নয়। তো দেখ, এসে নেক্সট যে ফর্মুলা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত। ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখ, সমকোণী ত্রিভুজের আগে কাকে বলে সেটা জান। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের মধ্যে কি কি থাকে দেখ। সমকোণী ত্রিভুজের মধ্যে মেনলি 3টি জিনিস থাকে। একটা থাকে লম্ব, যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। একটা থাকে ভূমি, যাকে আমরা প্রকাশ করি বি দিয়ে। আর একটা থাকে অতিভুজ, যাকে আমরা প্রকাশ করি সি দিয়ে। ঠিক আছে? তো এই তিনটে দিয়ে ডোনেট করি। কখন এটা সমকোণী ত্রিভুজ হয়? সমকোণী ত্রিভুজ তখনই হবে যখন পি স্কোয়ার যুক্ত বি স্কোয়ার সমান সি স্কোয়ার হবে। অর্থাৎ লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার করলে অতিভুজের স্কোয়ারের সঙ্গে সমান হবে। এরকম কি কি হতে পারে নাম্বার জানিস? যেমন নাম্বার হতে পারে 3, 4, 5। কোনো ত্রিভুজের লম্ব 3 বা ভূমি 3 লম্ব 4, বা লম্ব 3 ভূমি 4 এবং অতিভুজ 5, সেক্ষেত্রে তারা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হবে। কেন হয়? সেক্ষেত্রে দেখ, লম্ব স্কোয়ার কর, 3 স্কোয়ার মানে 9 যুক্ত 4 স্কোয়ার 16 সমান 25। এটা আমাদের 3 স্কোয়ার হচ্ছে যুক্ত 4 স্কোয়ার সমান 25 হচ্ছে 5 স্কোয়ার। লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ার। তো এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ পেতে পারি। তো যখন আমরা কোনো অঙ্ক দেখবো যেখানে 3টে আলাদা আলাদা মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট দেখবো যে সেই ছোট দুটো স্কোয়ার করলে বড়টা স্কোয়ারের সাথে সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝবো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমাদের পরিবৃত্ত হয়, ফার্স্ট পরিবৃত্ত জেনে নিই। ঠিক আছে? পরিবৃত্ত হচ্ছে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত থাকে। এটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। এই ও দিয়ে ডিনোট কর। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি পরিবৃত্ত হয়, পরিবৃত্তের ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আর সমান অতিভুজের মাঝের বিন্দু, অর্থাৎ অতিভুজ বাই 2। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভিভিআই। ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ হয় অতিভুজ বাই 2।
এবং যদি অন্তর্বৃত্ত হয়, অন্তর্বৃত্তের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা হয় সেই ব্যাসার্ধটা আসে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2 এই ফর্মুলাতে। লম্বর সঙ্গে ভূমি যোগ করি, সেখান থেকে অতিভুজকে বাদ দিই, বাদ দেওয়ার পর তাকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা পাই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? তো এখন আমরা এই ব্যাসার্ধ নির্ণয়েরই কাজ। ব্যাসার্ধ একবার নির্ণয় করতে পারলে আমরা কি নির্ণয় করতে পারবো? আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফলের ফর্মুলা তো একই, পাই আর স্কোয়ার। আমাদের শুধু ব্যাসার্ধগুলো নির্ণয় করতে জানতে হবে যে কার কোনটা ব্যাসার্ধ। ব্যাসার্ধ একবার নির্ণয় করতে শিখে গেলেই আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সেটা পরিবৃত্ত অন্তর্বৃত্তের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমাদের এই ছিল ফর্মুলা। আমাদের এতদূর পর্যন্ত ফর্মুলা ছিল। তো তোরা আশা করি প্রত্যেকেই ফর্মুলাগুলো খুব ভালো করে নোট ডাউন করেছিস। যদি নোট ডাউন না করে থাকিস, ভিডিওটা প্রথম থেকে আবার দেখ, পজ করে করে প্রতিটা ফর্মুলা নোট ডাউন কর, জিনিসগুলো বুঝে নে। এবং এরপরে আমরা দেখ, এরপরে আমরা হচ্ছে চ্যাপ্টার অঙ্ক করব। আমাদের চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 18। তোদেরকে বলে দিই, আচ্ছা এই অঙ্ক করার আগে তোদেরকে একটা কথা বলে দিই, তোরা যারা আমার অফলাইন ব্যাচে ভর্তি হতে চাস, আমি বীরকুলে পড়াই বাগনানের মধ্যে। তোরা যারা ভর্তি হতে চাস তারা এই নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারিস, হোয়াটসঅ্যাপ করতে পারিস, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারিস বা কল করতে পারিস। আর যারা অনলাইনে পড়তে চাস, আমাদের অনলাইনের ব্যাচ কিন্তু অলরেডি চলছে একটা। যারা নতুন ব্যাচে জয়েন করতে চাস, যারা 9 বা 10 এর সামনে মাধ্যমিক টেস্টের জন্য বা 9 এর জন্য অ্যানুয়াল এক্সামের জন্য, থার্ড সামেটিভের জন্য অনলাইন ব্যাচ নিতে চাস, অনলাইন ব্যাচ আমাদের মান্থলি বেসিসে হয়। তো অনলাইন ব্যাচের জন্য জয়েন করতে পারিস অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কন্ট্যাক্ট করিস। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে, কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাস। ঠিক আছে? তো তোরা সেখান থেকে এরকম অঙ্ক খুব সহজে আরও ইজি ওয়েতে শিখতে পারবি। তো চল অঙ্কে ফেরা যাক। তো আমাদের অঙ্কে যেটা রয়েছে দেখ, কোষে দেখি 18। কোষে দেখি 18 প্রথম যে অঙ্কটা রয়েছে তোদের বইয়ের, প্রথম যে ফার্স্ট অঙ্কটা রয়েছে, দেখ ফার্স্ট অঙ্কটা আমি এখানে কিন্তু সব অঙ্কই করাবো না, কিছু কিছু অঙ্ক বেছে বেছে এনেছি যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো আজকে করাবো। এবং এর পরবর্তী যে ক্লাস, সেখানে কিন্তু তোদের বৃত্তের ক্ষেত্রফলের সমস্ত যত শর্ট কোশ্চেন আছে, সেটা কোশ্চেন ব্যাংকে যত শর্ট কোশ্চেন আছে প্লাস টেক্সট বইয়ে সমস্ত শর্ট কোশ্চেনের একটা সিরিজ আসবে। অবশ্যই এই সিরিজটা মিস করিস না। পরবর্তী ভিডিওতেই ওই সমস্ত অঙ্কের ওই সিরিজটা নিয়ে আমি আসবো। সেখানে আমি ফর্মুলা রিপিট করব, তার সাথে সাথে আমি প্রতিটা শর্ট কোশ্চেন করাবো, যাতে তোরা পরীক্ষায় কোনো রকম বৃত্তের ক্ষেত্রফলে অঙ্ক যদি ছাড়তে না হয়। আর এই একটা ভিডিও দেখার পর এবং ওই শর্ট কোশ্চেনের ভিডিও দেখার পর আর তোদের কোনো ভিডিও দেখতে না লাগে ইউটিউবে। ঠিক আছে? আমি কিন্তু তোদের টিউশনের ফিস বাঁচাচ্ছি। চল দেখি ফার্স্ট যে আমাদের অঙ্কটা রয়েছে, দেখ ফার্স্ট অঙ্কটা কি বলেছে, আমিনা বিবি একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে একটি খুঁটির সঙ্গে 2.1 মিটার লম্বা দড়ি দিয়ে গরুটিকে বেঁধেছেন। একটা গরু আছে, গরুটিকে বেঁধেছে 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে। 2.1 মিটার। গরুটি কত বর্গ মিটার এলাকায় ঘাস খেতে পারবে? দেখ বর্গ মিটার বলেছে, এখানে একক দেখে বুঝতে পারছি কি চেয়েছে। বর্গ মিটার বলেছে মানে আমাদের চেয়েছে ক্ষেত্রফল চেয়েছে, বৃত্তাকারে একটা ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে? তার যে খুঁটির দৈর্ঘ্য 2.1 মিটার লম্বা, তাই আমরা একটা নয় লিখলে হবে যে 2.1 মিটার লম্বা দড়ির বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো সিম্পল পায়ের মান বসা, 22-এর 7 গুণিত, আচ্ছা আরটা কি ব্যাসার্ধ, আমাদের এখানে আর এর মানটাই কত দেওয়া আছে, 2.1 এত মিটার। আর এর মান বসা 2.1 ইন্টু 2.1। এবার সিম্পল কাটাকাটি কর। হ্যাঁ সিম্পল কাটাকাটি করবো আমরা 2.1 দিয়ে। তো দেখ 2.1কে ভেঙে নে আগে, 22-এর 7 ইন্টু 2.1কে ভেঙে নে, 21/10 ইন্টু 21/10।
এবার 7 দিয়ে কাটাকাটি কর। 7 দিয়ে গেলে 7 3 যা 21। আর কাটাকাটি করবো না, দরকার হবে না। এবার উপরগুলোকে মাল্টিপ্লাই করবো। মাল্টিপ্লাই করলে কত হয়? 22 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 66। তো 66 এর সাথে 21 মাল্টিপ্লাই করলে হয় 66। 6 2 যা 12। 6 2 যা 12 আর 1 13। তো এখানে 6, 6 টা 2 8, 3 আর 1। তাহলে উপরে হচ্ছে 1 3 8 6, নিচে হচ্ছে 10 আর 10 মাল্টিপ্লাই করলে হয়, গুণ করলে 100। দেখ, তো এখানে দুটো জিরো আছে, তো দুটোর আগে পয়েন্ট বসবে, তো এটা হয়ে যাবে 13.86 একক কি হবে? বর্গ মিটার। অবশ্যই দেখ এক্সামে কোশ্চেনের মধ্যেই উল্লেখ করেছে এত বর্গ মিটার। তো এত বর্গ মিটার, তাহলে অ্যান্সার কি হবে? গরুটি কত বর্গমিটার এলাকায় ঘাস খেতে পারে? গরুটি 13.86 বর্গমিটার এলাকায় ঘাস খেতে পারে। ঠিক আছে, চল আমাদের নেক্সট অঙ্কে চল। দেখ আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে কোষে দেখি 18-র সেকেন্ড অঙ্কটা, 2-এর দিকের অঙ্কটা। এটা খুব শর্ট ছোট একটা অঙ্ক, এবং এটাও এই এক লাইনে একটা ফর্মুলা ইউজ করে অঙ্কের অ্যান্সার বেরিয়ে যাবে। অঙ্কটাই বলে যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি দিয়ে দিয়েছে 35.2। পরিধি দিয়ে দিয়েছে, পরিধি অর্থাৎ 2πr, সেটা আমাদের বলে দিয়েছে। পরিধি বৃত্তের ক্ষেত্রফল হিসাব করি। লাগে যেটা দিয়েছে সেটাকে আমরা এখানে লিখবো যে কি দিয়েছে। যে বৃত্তের পরিধি সমান কত দিয়েছে আমাদের? 35.2 এত সেমি। তো আমরা কি জানি? শর্ত অনুসারে আমরা পরিধি ফর্মুলা জানি। পরিধি ফর্মুলা কি? আমাদের পরিধি ফর্মুলা 2πr। তো 2πr ইকুয়াল টু 35.2। আমি এটা কেন করলাম, 2πrটা কেন করলাম, বা পরিধিটাকে এটা কেন করলাম? কারণ আমাদের এখানে পরিধি দেওয়া আছে, আমাদের দরকার কি? ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের একটা জিনিসই দরকার, বারবার বলছি, হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ না জানলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তো আমাদের ক্ষেত্রফলের জন্য আগে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ আমরা এখান থেকে নির্ণয় করবো। 2πr থেকে r এর মান বার করবো। r এর মান কি বেরোবে? আমরা 2πটাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো? তাহলে মানটা বসে দিই, বা 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু r সমান 352/10, এটা, বা r ইকুয়ালস টু, সমস্ত নাম্বারগুলোকে আমরা এসে নিয়ে দেবো। তাহলে আমাদের এদিকে কি রয়েছে? 352/10 ইন্টু 22/7 কে এদিকে আনলে এটা উল্টে যায়, 7/22, আর 2 কে এদিকে আনলে এটা যাবে 1/2। এবার আমরা করবো এটার কাটাকাটি। 22কে দেখ, যদি কাটিস 11 দিয়ে হয় 2, 11 দিয়ে এটাকে কাটলে 3 11 33, 2 22, 2 11 22। ঠিক আছে, 2 দিয়ে কাটি আমরা 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলে হবে 8 দুগুণে 16। আমরা কাটছি না, 8 আর 7, এখানে 8 আছে এখানে 7, তো এটা কত হচ্ছে? আচ্ছা 8টাকে ভালো করে লিখে দাও না। 8, তো এখানে 8 আর 7 হচ্ছে 56। তো 56 আর নিচে আছে আমাদের 10, অর্থাৎ আমাদের 5.6। এই হচ্ছে আমাদের রেডিয়াস। 5.6 রেডিয়াস বেরোলো। এবার আমাদের বৃত্তের ক্ষেত্রফল করতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা ফর্মুলা সবসময় লিখবো। ফর্মুলা কেন সবসময় লিখবো? ফর্মুলা যদি আমরা প্রতিটা ক্ষেত্রে ফর্মুলা লিখি, সেক্ষেত্রে ফর্মুলাটা মেমোরাইজ হবে, ঠিক আছে, ভালো মনে থাকবে। সেই ধরনের ফর্মুলা সব ক্ষেত্রেই লিখবো। যখন অঙ্ক করবো কোনো ফর্মুলা লিখে অঙ্ক করবো। তো ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তো পায়ের মান বসা, পায়ের মান 22/7 গুণিত আর স্কোয়ারের মান হচ্ছে, আর এর মান কত বলে? 5.6। তো 5.6 ইন্টু
5.6। এটা যদি দশমিকে ভাঙতে পারি, দশমিকে ভেঙে নেবো, তারপর ক্যালকুলেশন করবো। তো 22/7 ইন্টু 56/10 গুণিত 56/10। তো এবার কাটাকাটি করে 7 দিয়ে কাটলে 7 8 আর 56, এটা হবে 8। ঠিক আছে, আরও কাটাকাটি করতে পারিস, বাট কাটাকাটি করলে অনেক ছোট হয়ে যাবে, মানে দরকার নেই, অনেক নর্মাল মাল্টিপল করবো। তো 56কে 8 দিয়ে মাল্টিপল করলে হয় 5 8 এর 40, 400 আর 48, 448, এটা হয় 448কে 22 দিয়ে মাল্টিপল করি, তাহলে আমাদের হচ্ছে 8 2 are 16, হাতে 1, 8 4 are 8, 8 4 2 4 are 8 আর 1 9, 2 4 are 8, এইটা 896, আর এখানে তো হবে 896, 896, টোটাল হচ্ছে 6 5 হাতে 1 10 8 9 9856। তো হচ্ছে 9856 হচ্ছে বাই আসছে 100, অর্থাৎ কত আসছে আমাদের 98.56, 98.56 এত বর্গ সেমি হচ্ছে আমাদের। এত এত বর্গ সেমি হচ্ছে আমাদের হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখি। কোষে দেখি 4, কোষে দেখি 18-এর 4-এর দিকে যে অঙ্কটা রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যদি আমরা ভালো করে পড়বো এবং আমরা পড়ার পর তার অঙ্কটা করবো। ঠিক আছে, যেমন প্রথমটা ভালো করে পড়ি। বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। মাঠটি তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার তিরপল কিনতে হবে? আর একবার পড়ি। বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে অর্থাৎ 1 মিটারে খরচা হয়েছে আমাদের 21 টাকা, সেই হিসাবে টোটাল 924 টাকা খরচা হয়েছে। মাটির তিরপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য প্রতি কত বর্গমিটার তিরপল কিনতে হবে? মানে বর্গমিটার চেয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল চেয়েছে। তাহলে কি দেওয়া রয়েছে? প্রথমে একটা মাঠটিকে বেড়া দিয়ে ঘিরছে, একটা মাঠকে যদি বেড়া দিয়ে ঘিরি, এইভাবে যদি বেড়া দিই মাঠের চারিদিকে, তাহলে যে বেড়াটা দিচ্ছি সেই বেড়াটা কি বরাবর হচ্ছে বলতো? বেড়াটা হচ্ছে পরিধি বরাবর না? মাঠের চারিদিকে ঘিরছে মানে পরিধি বরাবর হচ্ছে, অর্থাৎ আমরা পরিধি বরাবর বেড়া দিয়েছি। বৃত্তের পরিধি কি হয়? 2πr হয়। সে বৃত্তের পরিধি বরাবর বেড়া দিতে 21 টাকা করে দিচ্ছি প্রতি মিটারে, খরচা হচ্ছে মোট এত টাকা। অর্থাৎ বৃত্তের পরিধি কি হবে? তাহলে আমরা লিখবো বৃত্তাকার মাঠে 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে। প্রথমে আমরা পরিধিটা নির্ণয় করবো এইভাবে। ঠিক আছে, দ্বিতীয় লাইন, তাহলে বৃত্তাকার মাঠে আমাদের 1 টাকা খরচ হয় কত মিটার বেড়া দিতে? কম, 1/21 এত মিটার বেড়া দিতে। আমাদের বৃত্তাকার মাঠে কত টাকা খরচা হচ্ছে? 924 টাকা খরচ হচ্ছে, টাকা খরচ হয়। 1/21
ইন্টু 924 এত মিটার বেড়া দিতে। তাহলে আমাদের এত মিটার বেড়া দেওয়ার জন্য তাহলে এখান থেকে কি পাবো আমরা, যে কত মিটার আমাদের মাঠটা দৈর্ঘ্য সেটা পেয়ে যাব। ঠিক আছে, কত মিটার বেড়া দিয়েছি সেটাই আমাদের মাঠের পরিধি পেয়ে যাব। তো এটা 21 দিয়ে কাটাকাটি কর, 21 দিয়ে কাটাকাটি করলে যদি কাটিস 4 21 84, 44। তো আমাদের 44 হচ্ছে এত মিটার, এত মিটার হচ্ছে মাটির আমাদের পরিধি। ঠিক আছে, তো মাটির পরিধি এত। কি বার করবো আমরা, ক্ষেত্রফল বার করতে বলেছে মানে ব্যাসার্ধ বার করব। ব্যাসার্ধ বার করার জন্য কি লিখবো, অতএব মাঠটির পরিধি 44 মিটার। মাঠটির পরিধি 44 মিটার, তাহলে মাটির ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, আগে মাটির ব্যাসার্ধ বার করতে, ব্যাসার্ধ কি করে বার করব, যে শর্ত অনুসারে 2πr সমান 44। 2πr এর মান হচ্ছে 44, তো 2πr এর মান 44 হলে আর এর মান কত হবে, আমাদের আর এর মান এখান থেকে আমরা আর এর মান বার করতে পারবো। এখান থেকে আর এর মান হবে আর সমান 44 ইন্টু, এগুলো সব এই সাইডে উল্টে যাবে, তো পায়ের মান 22 এর 7, এটা হয়ে যাবে 7 এর 22, দুইটা হয়ে যাবে 1 এর 2। কাটাকুটি করে দেখো 22 দিয়ে কাটলে 22 দুগুণে 44, এই 2 আর 2 কেটে যাবে, তো কত আসবে আমাদের আর এর মান, আর এর মান আসবে 7। অর্থাৎ আমাদের বৃত্তের হচ্ছে পরিধি ছিল 44, সেখান থেকে আমি বৃত্তের ব্যাসার্ধ বার করলাম 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে, কত বর্গমূলের ত্রিপল লাগবে, অতএব মাঠটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ারের মান বসা, পায়ের মান বসাও। পায়ের মান হচ্ছে আমাদের 22 এর 7, পায়ের মান 22 এর 7 গুণিত আর, আর এর মান হচ্ছে 7, তো 7 ইন্টু 7, তবে আর স্কোয়ার হচ্ছে, তো এখানে দেখো 7 আর 7 কেটে যাবে, 22 আর 7 গুণ করলে হয় 154, 154 এত বর্গমিটার। তো এত বর্গমিটার আমাদের ত্রিপল কিনতে হবে, যে মাটিকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে, এত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। এটা কোনো উত্তর, কোনো উত্তরটা তোমাদের উত্তরটা প্রত্যেকে লিখে নাও, ওকে। নেক্সট যে অঙ্কটা দেখো, আমাদের দাগ নম্বর 7-এর দাগে দাগ নম্বর, 7-এর দাগে দাগ নম্বর যে অঙ্কটা রয়েছে, চলো সেই অঙ্কটা করা যাক। আগে অঙ্ক প্রথমটা ভালো করে পড়ে নাও। সুমিত একটি তার আছে, সেই তারটিকে বাঁকিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করেছে। আয়তক্ষেত্র তৈরি করেছে, আয়তক্ষেত্র তৈরি করেছে মানে তার কি থাকবে, আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে। দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি এবং প্রস্থ 40 সেমি। রেখা একই তার বেঁকে একটি বৃত্ত তৈরি করছে, তারটা বাঁকিয়ে কি তৈরি করছে, বৃত্ত তৈরি করেছে। কে বেশি ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা তৈরি করতে পারে। আচ্ছা, ক্ষেত্রফল বিশিষ্ট মানে দুজনেরই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু তার আগে দেখো, রেখা যে বৃত্ত তৈরি করছে, বৃত্তের কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, সেই ব্যাসার্ধ আমি কিভাবে পাবো, যে তারটা ছিল সেই তারটা তো একই আছে। অর্থাৎ আমি যে তার দিয়ে আয়তক্ষেত্র এঁকেছি, এই তারের যে মাপটা, এই মাপটা তো চেঞ্জ হয়নি, এই মাপটা তো একই আছে। আমাদের পরিধিটা একই আছে, তাহলে আমি প্রথম যদি বর্গক্ষেত্রের, সরি আয়তক্ষেত্রের যদি পরিসীমা বার করি, সেই পরিসীমাটা কি হবে, বৃত্তের পরিধি। তাহলে এর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 48, প্রস্থ দেওয়া আছে 40। আমি এক্ষেত্রে পরিসীমা বের করি,
যে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্র কি হচ্ছে, 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। এখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করবো, যে 2 গুণিত দৈর্ঘ্যের মান হচ্ছে 48 যুক্ত 40, মানে 2 × 88 176 এত মিটার, সরি এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এইটাই আমাদের কি বৃত্তের পরিধি হবে, 176 সেমি, এটাই বৃত্তের পরিধি। শর্তানুসারে এটাকে আমরা কার সাথে সমান করবো, বৃত্তের পরিধির সাথে। বৃত্তের পরিধি কি হয়, 2 পাই আর। তো শর্ত অনুসারে 2 পাই আর সমানই 176। ঠিক আছে, এখান থেকে আর এর মান বার করবো। অতএব আর সমান কি হবে, একটু আগে করলাম যে 176 ইন্টু, এটা উল্টে যাবে, পায়ের মান 22-এর সাথে এদিকে উল্টে গিয়ে কি হবে, 7-এর 22 ইন্টু 2টা হয়ে যাবে 1-এর 2। 22 দিয়ে যদি আমি কাটি 176 কত 8 হয়, 8 হয়। একটু এখানে গুণ করেছি, আর 2 দিয়ে আমি 8কে কাটি তাহলে কত হবে, 4 হবে। তাহলে আমাদের 4 আর 7 গুণ করলে কত হবে, 28। তাহলে আর এর মান আসছে 28। অর্থাৎ আমাদের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের 28। এবার দুজনের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে নির্ণয় করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর পরের স্টেপ হবে, এখানে করিয়ে দিচ্ছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা হচ্ছে 48 গুণিত প্রস্থ 40, গুণ করলে কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 8 আর 32, 2 হাতে 3, 4 4 আর 16 আর 3 19, 1920 এত বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা কি নির্ণয় করব, এবার নির্ণয় করব হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এবং দেখবো যে কার মানটা বেশি। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের ক্ষেত্রফল সমান, বৃত্তের বর্গক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। পায়ের মান আমাদের 22-এর 7, আর স্কোয়ারের মান কত, আর এর মান বেড়েছে 28, তো 28 ইন্টু 28। তো 28 আর 28 মাল্টিপ্লাই করো, তার আগে 7 দিয়ে কাটাকাটি করলে 7 4 আর 28, তো 22 আর 4 গুণ করলে হয় 88। 88কে 28 দিয়ে মাল্টিপ্লাই করো, 88কে 28 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 88 আর 64 হাতে 6, 88 আর 64 আর 6 70, 2 দেখলে 8 2 যা 16 এর 6 হাতে 1, 8 2 যা 16 আর 1 17, তো মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 6 4 2 2 4 6 4 2 4 6 4 এত বর্গ সেমি। তারপর কি দেখতে পাচ্ছি, তার কার ক্ষেত্রফলটা বেশি, আয়তক্ষেত্রে না বর্গক্ষেত্রে, বলো বলো তাড়াতাড়ি বলো। তো অবশ্যই দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি, দেখতেই পাচ্ছ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি। কে বেশি দাদা ক্ষেত্রফল বেশি জায়গা তৈরি করতে পারবে, রেখা। আমাদের অ্যান্সার হবে যে রেখা বেশি ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা তৈরি করতে পারবে। দেখতে পাচ্ছি যাতে
রেখা বেশি ক্ষেত্রফল বিশিষ্ট জায়গা তৈরি করবে। দেখো আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে, নেক্সট অঙ্ক হচ্ছে ৯ দাগের অঙ্ক। এরপরে হয়তো আর একটা অঙ্ক রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নয় দাগের যে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চলো ওই অঙ্কটাকে ভালো করে পড়ি, তারপরে আমরা করবো, ঠিক আছে? ওটাতে কি বলেছে, ওটাতে বলেছে একটি বৃত্তাকার পার্কের পরিধি দিয়ে দিয়েছে 352 মিটার। পার্কের বাইরের চারিদিকে 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল এবং রাস্তাটির পিচ বাঁধাই করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে কত খরচা হবে? এই যে অঙ্কটা, তোমরা বলতে পারো যে এই অঙ্কটা কিসের অঙ্ক? আমি যে ফর্মুলাগুলো লিখলাম তার মধ্যে কোন ফর্মুলা থেকে এই অঙ্কটা হবে? তোমরা এই উত্তরটা আমরা কমেন্টে জানিও, এবং তোমাদের যে কোন ফর্মুলা দিয়ে এই অঙ্কটা করা যাবে সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং অঙ্কটাও করো, অঙ্কটা করে কমেন্টে জানিও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে আমি এই অঙ্কের আনসার করাবো। তার আগে অবশ্যই তোমরা নিজেরা করো এবং উত্তরটা কমেন্টে অবশ্যই জানিও। তোমরা যদি এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখো, শেষের যে অঙ্কটা সেটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেই অঙ্কটা দেখে তবে যেও। এবং অবশ্যই যদি ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের থার্ড সামেটিভ পর্যন্ত প্রপার গাইড দেবো, এবং শুধু 9 না, 9, 10, ক্লাস 8 সমস্ত 3টে ক্লাসের সমস্ত ছেলে স্টুডেন্টদেরই তোমাদের আমি গাইডও দেবো, ম্যাথ শেখাবো, পরীক্ষার আগে সাজেশান দেবো। এবং শুধু সাজেশান না, আমি তো পরীক্ষার আগে কোন কোন ম্যাথ আসে, কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলোও বলে দিই, তো সেইগুলোও তোমাদের সেভাবে বলে দেবো, যাতে তোমরা এক্সামে প্রত্যেকে খুব ভালো একটা স্কোর করতে পারো। চলো আমাদের নেক্সট যে অঙ্কটা রয়েছে, 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কটাও এটা এটা খুব ইজি অঙ্ক, ঠিক আছে? এটা এক্ষুনি হয়ে যাবে, চলো অঙ্কটাকে পড়ে নিই। আনোয়ারাদের একটি অর্ধবৃত্তাকার জমি আছে। আনোয়ারাদের একটি জমি আছে অর্ধবৃত্তাকার, অর্থাৎ এইভাবে একটা জমি রয়েছে, অর্ধবৃত্তাকার জমি। সে অর্ধবৃত্তাকার জমিতে কি রয়েছে, সেই জমিটি বেড়া দিয়ে ঘিরছে, অর্থাৎ পরিধি বরাবর ঘিরছে। মোট 144 মিটার বেড়া লেগেছে। তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হয়? কে জানো বলো তো কমেন্টে, অর্ধবৃত্তের পরিধি কি হয়? ফর্মুলা কিন্তু ভালো করে মুখস্থ করো। অর্ধবৃত্তের পরিধি হয় 2r প্লাস পাই আর, বা পাই আর প্লাস 2r, ঠিক আছে? এটা কিন্তু বলে দিয়েছে 144 মিটার। তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, এবং প্রতি বর্গমিটারে, অর্থাৎ ক্ষেত্রফল যা হবে সে প্রতি বর্গমিটারে 32 টাকা করে খরচা হলে মোট কত চাষে খরচা হবে। তাহলে আমাকে এইটার সাথে 144 মিটার সমান করবো, যে আমাদের এইটার সমানই কত, 144। শর্ত অনুসারে 2r প্লাস পাই আর সমান 144। এখানে কমন কি যাবে, দেখো আর কমন যাবে, যেটা আমাদের দরকার। ব্যাসার্ধ এটাই নির্ণয় করতে হবে, ব্যাসার্ধ দেওয়া নেই। আচ্ছা, এর আগে তোমার প্রথমে ধরে নেবে যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর, এটা ধরে নেবে, এটা লিখে নেবে। তো আর এর মান কি হবে, আর কমন নিলে কি পড়ে থাকবে, 2 প্লাস পাই সমান 144, বা আর ইন্টু 2 প্লাস পায়ের মান বসিয়ে দাও, 22/7 সমান 144। এখান থেকে আর ইন্টু এটা ক্যালকুলেশন করো, 7 2 14, 14 এর সঙ্গে 22 অ্যাড করলে হয় 36, 36/7 সমান 144, বা আর ইকুয়ালস টু 144 ইন্টু এটা এই সাইডে আনলে ওটা উল্টে দিকে হবে 7/36। এটা কাটাকাটি করলে হবে 36 4 আর 124 মাল্টিপ্লাই করলে হবে 28। অর্থাৎ আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ বেরোলো জমিটির 28। জমিটির ব্যাসার্ধ 28, এবার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করব। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয়? অতএব
জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল তো মনে আছে? প্রথমেই বলেছিলাম যে বৃত্তের যে ক্ষেত্রফল তার হাফ হবে, তার মানে অর্ধবৃত্ত, তাই না? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পাই আর স্কোয়ার। 1/2 গুণিত 22/7 গুণিত আর স্কোয়ারের মান বসা দাও, আর যেমন 28, তো 28 গুণিত 28, তো 7 দিয়ে কাটাকাটি করলে দেখো 4 7 28, 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, কত হচ্ছে আমাদের? 22 আর 2 গুণ করলে 44, তো 44 ইন্টু 28, এটাকে মাল্টিপল করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার হবে। 44 ইন্টু 28 করলে কত হবে? 44 ইন্টু 28 করলে হবে আমাদের 44 আর 28, 4 8 আর 32, এর 2 হাতে 3, 4 8 আর 32 আর 3 35, 2 4 আর 8, 2 4 আর 8, তো 2 8 5 আর 13, এর 3 হাতে 1 12, তো 1 2 3 2, এত এত বর্গমিটার, এত বর্গমিটার হচ্ছে জমি, এত বর্গমিটার তোমার জমির ক্ষেত্রফল। তাহলে যদি এবার প্রতি বর্গমিটারে 32 রুপিস করে খরচা হলে মোট কত খরচা হবে, অর্থাৎ টোটাল টোটাল খরচা হবে, অতএব মোট খরচ ইকুয়াল টু 1232 ইন্টু 32, 1232 ইন্টু 32, তো এর সঙ্গে 32 মাল্টিপল করলে তোমার এর সঙ্গে 32 মাল্টিপল করো, 32 এর সাথে মাল্টিপল করলে কত আসে? 1232 সাথে 30 মাল্টিপল করি, আমাদের 39,400, 39,424 এত টাকা। ঠিক আছে, আর লাস্ট অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেন দেখি 18 এর কোশ্চেন নাম্বার 18, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটাও তোমাদের 9 এর দাগের অঙ্কের মতো। এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক, এই দুটো অঙ্ক কমেন্টে অ্যান্সার করে জানিও। আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে সমস্ত বৃত্তের ক্ষেত্রে হলে যা যা শর্ট কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংক, টার্গেট, সমস্ত কোশ্চেনের একটা কম্পাইলেশন আসবে, যেখানে যেই শর্ট কোশ্চেনগুলো তোমরা করলে তার বাইরে পরীক্ষায় কোনো অঙ্ক আসবে না। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না অ্যান্সারগুলো। আমি তোমাদের প্রতিটা কমেন্টে অ্যান্সার করব, এবং এইরকম আরও অঙ্কের সহজ সমাধান পেতে বিদ্যম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, প্রচুর 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 শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগে আর একবার অবশ্যই লাইক করে দিও, এবং বেল আইকনটি অন করে রাখো যাতে আমার চ্যানেলে ভিডিও সবার কাছে, সবার থেকে আগে তোমার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।